বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রমে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সরকারের দেওয়া সকল স্বাস্থ্যবিধিগুলো মেনে সবাই সুস্থ আছো, পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আমি গত ক্লাসেও জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় অর্থাৎ হিউম্যান ফিজিওলজি হতে সমন্বয় ও নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করছিলাম, আর তারই ধারাবাহিকতায় আজকে নবম ক্লাসটি শুরু করব। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তার পূর্বের ক্লাসগুলোতে চোখের উপর ডিটেলস ব্যাখ্যা করেছিলাম, তারপরে কানের সামান্য কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু একটি গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে আরেকটি টপিক আছে, সেটা হচ্ছে গ্রন্থি বা গ্ল্যান্ড। আমি এই গ্ল্যান্ডের উপরেই আজকে তোমাদের ক্লাসটা নিব। আর তারপরে এই অধ্যায়ে আরও অনেক কিছু বিভিন্ন হরমোন, এনজাইম, নানান বিষয়গুলো জানার ব্যাপার আছে, ওগুলো আমাকে শেষ করতে হবে। আর কানের বিষয়টি আমি পরবর্তী ক্লাসে ডিটেলস ব্যাখ্যা করব। তো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি গ্ল্যান্ডের উপর অর্থাৎ গ্রন্থি নিয়ে আলোচনা করার জন্য। তো শিক্ষার্থীরা, তোমরা মনে করে দেখো, আমাদের দেহে কিন্তু অসংখ্য গ্রন্থি আছে। ক্লাসটি শুরু করার পূর্বে তোমরা একটু স্মরণ করার চেষ্টা করো যে আমাদের যে ঘাম নির্গত হচ্ছে, লালা গ্রন্থি থেকে লালা নির্গত হচ্ছে, তারপর হচ্ছে যে দুগ্ধ যে নির্গত হয়, এগুলো সব গ্রন্থি, এগুলো আমাদের শারীরিক কাজে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখে। তো শিক্ষার্থীরা, এগুলো কিন্তু এক ধরনের পেশি আবরণী কোষ কলাগুলো রূপান্তরিত হয়, এই কোষগুলো রূপান্তরিত টিস্যু এগুলো। তো শিক্ষার্থীরা, তো আমাদের দেহে তো আমরা জানি আমাদের দেহগুলো অসংখ্য অসংখ্য কোষের সমন্বয়ে গঠিত। তো এই কোষগুলো সব কোষ একই ধরনের না, কিছু কিছু নিঃস্রাবী গ্রন্থিযুক্ত, কিছু কিছু গ্রন্থি আছে, কিছু কিছু কোষ আছে নিঃস্রাবী বৈশিষ্ট্য অর্থাৎ নিঃস্রাব তৈরি করে, অর্থাৎ এরা হচ্ছে এরকম নিঃস্রাবী বৈশিষ্ট্য সম্পন্ন যে এক বা একাধিক কোষগুলোকে একত্রে বলা হয় গ্ল্যান্ড বা গ্রন্থি। তো শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বুঝেছো যে আমাদের যে ঘর্মগ্রন্থি, তারপর লালা থলি থেকে যে লালা গ্রন্থিগুলো বের হয়ে আসে, এইগুলো আবার বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে, আকার আকৃতি, তারপরে তাদের কাজের ধরনের অনুযায়ী এই গ্রন্থিগুলো আবার বিভিন্ন প্রকারের হয়ে থাকে। আমি আজকে তোমাদেরকে এই গ্ল্যান্ডের উপরে অর্থাৎ গ্রন্থিগুলোর উপরে আমি আলোচনা করব। তোমরা শুনেছো বহিঃখরা গ্রন্থি, অন্তঃখরা গ্রন্থি, এগুলো তোমরা পূর্বে ক্লাসে অর্থাৎ এসএসসি লেভেলেও অনেকটা জেনে এসছো। তো আমি আজকে এটার উপরে একটু ডিটেলস ব্যাখ্যা করার চেষ্টা করব। তোমরা অবশ্যই দেখবে বিগত বছরগুলোতে গ্রন্থি কী, তারপরে এখান থেকে প্রচুর এমসিকিউ কোশ্চেন আসে। বহিঃখরা গ্রন্থি থেকে এমসিকিউ আসে, উদাহরণ দিয়ে বলা হয় কোনটি বহিঃখরা গ্রন্থি, কোনগুলো অন্তঃখরা গ্রন্থি, তারপরে এভাবে আসে। তারপর অন্তঃখরা গ্রন্থির বৈশিষ্ট্য আসে, বহিঃখরা গ্রন্থির বৈশিষ্ট্য আসে, আবার কখনো দেখবে বহিঃখরা এবং অন্তঃখরা গ্রন্থির মধ্যে তুলনাও আসে। নানানভাবে এখান থেকে প্রশ্ন আসে, অনুধাবন আসে, জ্ঞানমূলক আসে, আবার এমসিকিউ আসে। আমি আজকে যেটুকু বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তোমরা অবশ্যই সেগুলো খাতার মধ্যে লিখবে, কারণ এই অংশ থেকে তোমরা প্রচুর এমসিকিউ পাবে, জ্ঞানমূলক অনুধাবন প্রশ্নও পাবে। আমি তাহলে শুরু করছি। তো শিক্ষার্থীরা, গ্ল্যান্ড, আমি আজকে তোমাদেরকে যে অংশটুকু পড়াবো সেটা হচ্ছে গ্ল্যান্ড অর্থাৎ মানব দেহের গ্রন্থি। তো শিক্ষার্থীরা, মানব দেহের গ্রন্থি অর্থাৎ গ্ল্যান্ড অফ হিউম্যান বডি। হ্যাঁ, মানব দেহের গ্রন্থি কী শিক্ষার্থীরা? গ্ল্যান্ড অফ হিউম্যান বডি কী? গ্ল্যান্ড অফ হিউম্যান বডি, গ্ল্যান্ড অফ হিউম্যান বডি। তো শিক্ষার্থীরা, লেখাটা দেখা যাচ্ছে কি না? আমি আবারও লিখে দিচ্ছি। তো গ্ল্যান্ড অফ হিউম্যান বডি, গ্ল্যান্ড অফ হিউম্যান বডিটা হচ্ছে শিক্ষার্থীরা, এটা হচ্ছে গ্ল্যান্ড অফ হিউম্যান বডি। তো গ্ল্যান্ড অফ হিউম্যান বডি কি শিক্ষার্থীরা? লেখাটা দেখা যাচ্ছে কি? হ্যাঁ, গ্ল্যান্ড অফ হিউম্যান বডি কি? তো শিক্ষার্থীরা, আমি বললাম যে নিঃস্রাবী গুণ সম্পন্ন অর্থাৎ যা দেহ থেকে নিঃসৃত হয়, নিঃস্রাবী গুণ সম্পন্ন এক বা একাধিক
কোষ বা কোষের গুচ্ছগুলাই হচ্ছে গ্ল্যান্ড বা গ্রন্থি। তো শিক্ষার্থীরা, মানবদেহের বিভিন্ন স্থানে, আমাদের দেহের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের গ্ল্যান্ড আছে। আমাদের দেহের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের গ্ল্যান্ড আছে, যা আমাদের দেহের শারীরবৃত্তীয় কাজে বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করছে। অর্থাৎ আমাদের দেহটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই গ্ল্যান্ডের অনেক বহুবিধ ব্যবহার আছে। শিক্ষার্থীরা, তাহলে আমরা এই হিউম্যান গ্ল্যান্ডটা আমরা আরও বুঝে নিই। এই হিউম্যান গ্ল্যান্ডের মধ্যে গ্রন্থি কিন্তু এক ধরনের রূপান্তরিত আবরণী কলা। তাহলে আমরা লিখতে পারি গ্রন্থি হলো এক ধরনের রূপান্তরিত আবরণী কলা। শিক্ষার্থীরা, তোমরা কলা সম্পর্কে জানো, তো আবরণী কলা। তাহলে দেখো, চিন্তা করে আমরা যে গ্রন্থিগুলোর কথা বলছি, ধর্মগ্রন্থি, লালা গ্রন্থি, তারপরে হচ্ছে আমাদের দেহ থেকে যে বিভিন্ন ধরনের যে গ্রন্থিগুলো নিঃসৃত হয়, যেমন পিটুইটারি গ্রন্থি, এই যে গ্রন্থিগুলো আমরা নাম শুনি, যকৃৎ গ্রন্থি, অগ্ন্যাশয় গ্রন্থি, এই গ্রন্থিগুলো কিন্তু এক ধরনের গ্রন্থি হলো এক ধরনের রূপান্তরিত আবরণী কলা। অর্থাৎ আবরণী কলাগুলো রূপান্তরিত হয়ে বিভিন্ন ধরনের গ্রন্থিগুলো তৈরি হয়ে থাকে। তো শিক্ষার্থীরা, এটা তোমরা এমসিকিউর জন্য লিখে রাখতে পারো। তারপরে শিক্ষার্থীরা দেখো, গঠনগত ও কার্যগতভাবে বিশেষিত যে কোষ বা কোষ গুচ্ছ নিয়ে দেহের বিভিন্ন জৈবনিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, আর সেই ক্ষরণ করা পদার্থগুলাই হচ্ছে গ্রন্থি। তাহলে শিক্ষার্থীরা, আমরা গ্রন্থি সম্পর্কে জেনে গেলাম যে এটা হচ্ছে এক ধরনের আবরণী কলা, রূপান্তরিত আবরণী কলা। আর এই আবরণী কলাগুলো কোথা থেকে হয়? সেগুলো হচ্ছে এক ধরনের গঠনগত ও কার্যগতভাবে বিশেষভাবে, অর্থাৎ কার্যগতভাবে বিশেষিত যে কোষ বা কোষ গুচ্ছগুলো, আমাদের দেহে যে কোষ বা কোষ গুচ্ছগুলো আছে, সেই কোষ গুচ্ছগুলো কি করে? দেহের বিভিন্ন জৈবনিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় রাসায়নিক পদার্থগুলো ক্ষরণ করে। রাসায়নিক পদার্থগুলো যে ক্ষরণ করে তাদেরকেই বলা হয় গ্রন্থি বা গ্ল্যান্ড। শিক্ষার্থীরা, এই গ্রন্থি বা গ্ল্যান্ডের অনেক প্রকার আছে, যেটা আমি আজকে তোমাদেরকে জানানোর জন্য ক্লাসটা উপস্থিত হয়েছে। তোমরা আমার সাথে সাথে আজকে এই ছকটা লিখবে এবং সাথে সাথে এমসিকিউ ও জ্ঞানমূলক অনুধাবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো লিখে রাখবে এবং বোঝার চেষ্টা করবে। শিক্ষার্থীরা, তোমরা তাহলে দেখো, গ্রন্থির প্রকারভেদ যদি আমরা লক্ষ্য করি, তাহলে হবে গ্রন্থির প্রকারভেদটা হচ্ছে যে কোষের সংখ্যার ভিত্তিতে গ্রন্থির প্রকারভেদ। আমি এখন গ্রন্থির প্রকারভেদগুলো একটি ছক আকারে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব, এবং পাশাপাশি তোমরা অবশ্যই সেই ছকটা তৈরি করবে আমার সাথে সাথে, এবং সেখান থেকে এমসিকিউর জন্য তোমরা মনে রাখার চেষ্টা করবে। তো আমি আবারও বলছি যে গ্রন্থির প্রকারভেদটা অনেক ধরনের হয়। তো কোষের সংখ্যার ভিত্তিতে দুই ধরনের, আমরা কোষের সংখ্যার ভিত্তিতে, অর্থাৎ কোষের সংখ্যার ভিত্তিতে আমি শ্রেণীবিভাগ করছি। তো কোষের সংখ্যার ভিত্তিতে গ্রন্থিটা হচ্ছে মানবদেহের গ্রন্থি কোষে দুই ধরনের, একুশি। তাহলে দেখো, আমি কোষের সংখ্যার ভিত্তিতে এটা শ্রেণীবিন্যাস করছি। তাহলে আমি লিখছি কি, যে গ্ল্যান্ড অফ হিউম্যান বডি, অর্থাৎ গ্ল্যান্ড অফ, তোমরা লিখে ফেলো, অফ হিউম্যান বডি, এটা হচ্ছে কোষের সংখ্যার ভিত্তিতে গ্ল্যান্ড অফ হিউম্যান বডি। প্রথমত দুই প্রকার, একটি হচ্ছে এককোষী গ্রন্থি, আর একটা হচ্ছে বহুকোষী গ্রন্থি। শিক্ষার্থীরা, এককোষী এবং বহুকোষী গ্রন্থি। তাহলে আমরা কোষের সংখ্যার ভিত্তিতে গ্ল্যান্ড পাচ্ছি দুই ধরনের, একটা হচ্ছে এককোষী আর একটা হচ্ছে বহুকোষী। তো এখন দেখো, এককোষী আছে, এটা হচ্ছে ইউনিসেলার গ্ল্যান্ড, ইউনিসেলার। শিক্ষার্থীরা লিখে ফেলো, ইউনিসেলুলার গ্ল্যান্ড। এটাকে যদি তুমি বাংলায় লিখতে চাও তাহলে লিখে ফেলো, সেটা হচ্ছে এককোষী গ্রন্থি অথবা এককোষী গ্রন্থি। তাহলে দেখো,
সেলুলার গ্ল্যান্ড, ইউনিসেলুলার গ্ল্যান্ড বা এককোষী গ্রন্থি। শিক্ষার্থীরা আরেকটি হচ্ছে বহুকোষী গ্রন্থি, অর্থাৎ সেটা হচ্ছে মাল্টিসেলুলার গ্ল্যান্ড। মাল্টিসেলুলার গ্ল্যান্ড, মাল্টিসেলুলার গ্ল্যান্ড, অথবা এটাকে আমরা কি বলতে পারি, বহুকোষী। তাহলে দেখো, অথবা বহুকোষী গ্রন্থি, বহুকোষী গ্রন্থি। তাহলে আমরা কি বললাম, যে এটা হচ্ছে কোষের সংখ্যার ভিত্তিতে। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে কোষের এককোষী, কিছু কিছু গ্ল্যান্ড আছে এককোষী, আবার কিছু কিছু গ্ল্যান্ড আছে বহুকোষী। তো কোষের সংখ্যার ভিত্তিতে আমরা এই গ্ল্যান্ডগুলোকে বা গ্রন্থিগুলোকে দুই ধরনের পেয়ে থাকি। একটা হচ্ছে ইউনিসেলুলার গ্ল্যান্ড আর একটা হচ্ছে মাল্টিসেলুলার গ্ল্যান্ড। তো শিক্ষার্থীরা, ইউনিসেলুলার গ্ল্যান্ডটাকে এটাকে আমরা আবার মাল্টিসেলুলার বহুকোষী গ্ল্যান্ডটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে টিউবুলার গ্ল্যান্ড, আমরা এটাকে আবার দুটা ভাগে ভাগ করতে পারি। এই এটাকে আমরা দুভাগে ভাগে, একটি হচ্ছে নলাকার, অর্থাৎ একটি হচ্ছে নলাকার গ্ল্যান্ড আর একটা থলিকার গ্ল্যান্ড, অর্থাৎ টিউবুলার গ্ল্যান্ড, একটা হচ্ছে টিউবুলার গ্ল্যান্ড, আর একটা হচ্ছে সেকুলার গ্ল্যান্ড। তো শিক্ষার্থীরা, এখন দেখো সেকুলার গ্ল্যান্ড, একটা হচ্ছে টিউবুলার গ্ল্যান্ড আর একটা হচ্ছে সেকুলার গ্ল্যান্ড। তাহলে এই টিউবুলার গ্ল্যান্ডকে আবার আমরা এই নলাকার গ্ল্যান্ড সেটা হচ্ছে টিউবুলার গ্ল্যান্ড। তো এই নলাকার গ্ল্যান্ড আর একটা থলিকাকার গ্ল্যান্ড, এটা যদি আমরা বাংলায় লিখতে চাই তাহলে লিখতে পারো নলাকার গ্ল্যান্ড। এটা হচ্ছে নলাকার গ্ল্যান্ড, আর এটা হচ্ছে থলিকাকার গ্ল্যান্ড। এটাকে যদি তুমি আবার লিখতে চাও তাও লিখতে পারো, থলিকাকার বোঝার জন্য, থলিকাকার গ্ল্যান্ড, এই গ্ল্যান্ড। তো শিক্ষার্থীরা, এই টিউব মানে নলাকার বিশিষ্ট কিন্তু এককোষী, বহুকোষী কিন্তু সংখ্যার দিক থেকে বহুকোষী, অথচ আকারের দিক থেকে নলাকার। এইরকম মানে বহুকোষী থলিকার আছে, আবার বহুকোষী নলাকার গ্ল্যান্ড আছে। তো আমি বহুকোষী নলাকার গ্ল্যান্ডকে আবার এখানে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। বহুকোষী কিন্তু নলাকার হয়েও এই কোষগুলো আবার তিন ধরনের হয়েছে। তো বহুকোষী নলাকার গ্ল্যান্ডগুলো হচ্ছে, একটা হলো, শিক্ষার্থীরা তোমরা তাড়াতাড়ি লেখো, একটা হচ্ছে কয়েলড টিউবুলার, অর্থাৎ সরল পেঁচানো নলাকার, কয়েলড টিউবুলার, তো শিক্ষার্থীরা দ্রুত লেখো। আরেকটা হচ্ছে ব্রাঞ্চ টিউবুলার, আরেকটা হচ্ছে ব্রাঞ্চ টিউবুলার। আর এই হচ্ছে আরেকটি হচ্ছে কি, আরেকটি হচ্ছে জটিল, অর্থাৎ কম্পাউন্ড টিউবুলার। আরেকটা হচ্ছে জটিল, কম্পাউন্ড টিউবুলার। আচ্ছা, এই হচ্ছে তিন ধরনের। তো এখন দেখো, কয়েল টিউবুলার সেটা হচ্ছে সরল পেঁচানো নলাকার, অর্থাৎ এইটা হচ্ছে সরল পেঁচানো নলাকার। এটাকে যদি আমরা বলি তাহলে এটা বাংলা হলো সরল পেঁচানো কিন্তু সরল পেঁচানো নলাকার গ্রন্থি, নলাকার। আর যদি বলি ব্রাঞ্চেস টিউবুলার, সেটা হচ্ছে কি সরল শাখান্বিত নলাকার গ্রন্থি। তো
আর কম্পাউন্ডটা তো তোমরা বুঝতেই পেরেছো, কম্পাউন্ডটা হচ্ছে সেটা হচ্ছে জটিল নলাকার। তাহলে এটা হচ্ছে জটিল নলাকার, জটিল নলাকার। তো শিক্ষার্থীরা এই পর্যন্ত তোমরা দ্রুত লিখে ফেলো জটিল নলাকার। এখন দেখো শিক্ষার্থীরা, থলিকাকার যেটি সেটা আবার সরল থলিকাকার আছে, জটিল থলিকাকার আছে। তাহলে আমি থলিকাকার এটাকে আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে, এই অংশটাকে আবার আমি নিচে দেখাচ্ছি। এই অংশটা আবার দুই ধরনের আছে, সরল থলিকাকার আর এটা হচ্ছে জটিল থলিকাকার। সরল থলিকাকার হচ্ছে সিম্পল সেলুলার, সিম্পল সেলুলার, আর এটা হচ্ছে কম্পাউন্ড সেলুলার। তাহলে দেখো শিক্ষার্থীরা, এই সেলুলার গ্ল্যান্ড অর্থাৎ থলিকাকার গ্ল্যান্ড যেটি সেটা আবার দুই ধরনের, একটা হচ্ছে সরল থলিকাকার আর এটা হচ্ছে জটিল থলিকাকার। তাহলে আমি সরল থলিকাকারটাকে আমরা লিখতে পারি সিম্পল, SIMPL, সিম্পল সেলুলার, সেলুলার গ্ল্যান্ড, সিম্পল সেলুলার গ্ল্যান্ড। সিম্পল, শিক্ষার্থীরা তোমরা লিখে ফেলো সিম্পল সেকুলার, সেকুলার গ্ল্যান্ড, সিম্পল সেকুলার গ্ল্যান্ড, গ্ল্যান্ড, আর এটা হচ্ছে কম্পাউন্ড সেকুলার গ্ল্যান্ড, কম্পাউন্ড, কম্পাউন্ড সেকুলার গ্ল্যান্ড, কম্পাউন্ড সেকুলার গ্ল্যান্ড। এখন দেখো, তাহলে আমরা এই পর্যন্ত যা জানতে পারলাম সেটা কি, সে কোষের সংখ্যার ভিত্তিতে। শিক্ষার্থীরা এই যে আমি শ্রেণীবিন্যাসটা করলাম গ্ল্যান্ডের, সেটা হচ্ছে কোষের সংখ্যার ভিত্তিতে। তাহলে দেখো কোষের সংখ্যার ভিত্তিতে কি আসছে, কোষের সংখ্যার ভিত্তিতে প্রথম আসলো কি, যে এককোষী গ্রন্থি আর বহুকোষী গ্রন্থি। তো এককোষী গ্রন্থি যেগুলো সেটা হচ্ছে যে সেই গ্রন্থিগুলো মানে এককোষী হবে, অর্থাৎ তোমরা নাম দেখেই বুঝতে পেরেছো এককোষী গ্রন্থি। তাহলে আমি বলছি এককোষী, যেমন মিউকাস গ্রন্থি, আমরা মনে রাখার জন্য আমরা এখানে দিতে পারি উদাহরণ হিসেবে তোমরা লেখা রাখো মিউকাস গ্রন্থি, উদাহরণ হচ্ছে মিউকাস গ্রন্থি। শিক্ষার্থীরা তো মিউকাস গ্রন্থি তোমরা নাম শুনেছো, এগুলো হচ্ছে এককোষী গ্রন্থি। তাহলে এমসিকিউতে আসতে পারে যে এককোষী গ্রন্থি কোনগুলি, কোনগুলো? তাহলে আমরা বলতে পারি যে মিউকাস গ্রন্থিটা হচ্ছে এককোষী গ্রন্থি, আর বহুকোষী গ্রন্থির মধ্যে হচ্ছে নলাকার গ্রন্থি, অর্থাৎ একাধিক কোষ বিশিষ্ট নলাকার গ্রন্থি। নলাকার গ্রন্থিগুলো হচ্ছে একাধিক কোষ বিশিষ্ট, এরা একাধিক, অর্থাৎ বহুকোষী তো একাধিক কোষ বিশিষ্ট, কিন্তু প্রতিটা গ্ল্যান্ড নলাকার বিশিষ্ট। তাই এটাকে আবার কয়েক দুই ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ সরল, পেঁচানো নলাকার, একাধিক কোষ বিশিষ্ট কিন্তু এটা সরল টাইপের কিন্তু পেঁচানো। এরপরে এটাকে আবার ভাগ করা হয়েছে ব্রাঞ্চেস টিউবুলার, অর্থাৎ সেখানে হচ্ছে সরল কিন্তু শাখান্বিত, আর কম্পাউন্ড সেটা হচ্ছে জটিল নলাকার। তো শিক্ষার্থীরা এখন দেখো, আমি যদি তোমাদের উদাহরণ দিই, থলিকাকার সেটা হচ্ছে ঘাম গ্রন্থি। আমরা যে আমাদের যে ঘাম হয়, ঘামের যে গ্রন্থি থেকে, তাহলে ঘর্মগ্রন্থির মধ্যে কিন্তু ঘামগুলা উৎপন্ন হয়, তারপরে সেখান থেকে নিঃসৃত হয় একটা নির্দিষ্ট নালীর মাধ্যমে। তাহলে এই থলিকাকার গ্রন্থির একটা উদাহরণ হচ্ছে ঘাম গ্রন্থি। তাহলে আমরা উদাহরণটা লিখতে পারি ঘাম গ্রন্থি, ঘাম গ্রন্থি। এখানে এমসিকিউ হলে যে থলিকাকার গ্রন্থি কোনটি, তাহলে আমরা বলবো যে থলিকাকার গ্রন্থি হচ্ছে ঘাম গ্রন্থি, যাহা বহুকোষী কিন্তু সেটা হচ্ছে থলিকাকার, বহুকোষী থলিকাকার, কিন্তু সেটা উদাহরণ হচ্ছে ঘাম গ্রন্থি। তো শিক্ষার্থীরা এরপরে যদি আমি বলি যে সরল পেঁচানো নালিকা, সরল শাখান্বিত, আমাদের সরল শাখান্বিত যেটা, যে সরল শাখান্বিত আমাদের বগলের নিচে যে গ্রন্থিগুলো আছে সেইগুলো সাধারণত সরল শাখান্বিত গ্রন্থি হয়ে থাকে। তো শিক্ষার্থীরা আরেকটা দেখবে যে আমাদের যে ডিউডেনমের বোর্নাস গ্রন্থিগুলো হচ্ছে জটিল নলাকার, আর সরল থলিকাকার যে গ্রন্থিগুলো আসছে সেই সরল থলিকাকার গ্রন্থিটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি এখানে সরল। তাহলে জটিল হচ্ছে গিয়া ঘাম গ্রন্থি, সেকুলার গ্রন্থিগুলো হচ্ছে বহুকোষী গ্রন্থি। এই বহুকোষী গ্রন্থিটাকে আবার আমরা দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে সিম্পল সেকুলার গ্রন্থি আর এটা হচ্ছে সেকুলার গ্ল্যান্ড, আর এটা হচ্ছে কম্পাউন্ড সেকুলার গ্ল্যান্ড। এটা হচ্ছে দুইটা ভাগে
ভাগে ভাগ করা হয়েছে। তাহলে শিক্ষার্থীরা এইটা হচ্ছে কোষের সংখ্যার ভিত্তিতে। তা তোমরা লক্ষ্য করো, এখন যদি আমি বলি যে সরল থলিকাকার, এটা হচ্ছে সিবেসাস গ্রন্থি, সরল থলিকাকার গ্রন্থি, সেটা হচ্ছে সিবেসাস গ্রন্থি, সরল থলিকাকার গ্রন্থি। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা এখন নলাকার গ্রন্থি আর থলিকাকার গ্রন্থির মধ্যে গেলাম। তো সিবেসাস গ্রন্থিগুলো হচ্ছে, এখানে হচ্ছে সরল থলিকাকার গ্রন্থিকে আমরা দুভাগে ভাগ করেছি। তাহলে আমরা যে দুভাগে ভাগ করেছি সরল, সেটা হচ্ছে সিবেসাস গ্রন্থি। এটাও আমরা উদাহরণ হিসেবে লিখে রাখতে পারি, উদাহরণ হিসাবে যে সিবেসাস গ্রন্থি, এটা কিন্তু তোমাদের আসে পরীক্ষাতে এমসিকিউতে, যে সরল গ্রন্থি কোনটা, তা সিবেসাস গ্রন্থিটা হচ্ছে সরল গ্রন্থি। তাহলে আমরা এটাও একটা সুন্দর উদাহরণ হিসাবে মনে রাখতে পারি। তো শিক্ষার্থীরা, আসলে এই গ্রন্থিটাকে আমরা যদি আবার ক্ষরণ পদ্ধতি ও ক্ষরণ নির্গমনের উপর ভিত্তি করে ভাগ করি, তাহলে শিক্ষার্থীরা তোমরা এটা, আমি এখন মুছবো, তোমরা যদি এই জিনিস এটা উঠায়ে থাকো তাহলে বলো, আমাকে রিপ্লাই করো যে উঠানো শেষ কিনা, তাহলে আমি এটা মুছে পরবর্তী অংশে যাচ্ছি। তাহলে কোষের সংখ্যার ভিত্তিতে আমরা করলাম। এবার আমি করব, সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস করব, সেটা ক্ষরণ পদ্ধতি ও ক্ষরণ নির্গমন নালীর উপস্থিতি। ক্ষরণ পদ্ধতি, এর পরেরটা হচ্ছে ক্ষরণ পদ্ধতি আর ক্ষরণ পদ্ধতির উপর ভিত্তি করে। তো ক্ষরণ নির্গমন নালীর উপস্থিতি, ক্ষরণ পদ্ধতি ও ক্ষরণ নির্গমন নালীর উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে। তাহলে শিক্ষার্থীরা, আমি এখন যে শ্রেণীবিন্যাসটা করেছিলাম ক্ষরণের, অর্থাৎ গ্ল্যান্ডের, সেটা ছিল কি কোষের সংখ্যার উপর ভিত্তি করে এই ছকটা এঁকেছিলাম। এখন আমি আরেকটি গুরুত্বপূর্ণ গ্ল্যান্ডের শ্রেণীবিন্যাস করব, সেটা থেকে তোমাদের অনেক জ্ঞানমূলক এবং অনুধাবন প্রশ্ন এসে থাকে। তো শিক্ষার্থীরা, তোমাদের মনে রাখার জন্য আমি যে ছকটি তৈরি করছি, সেই ছকটি দেখেও তোমরা খুব অল্প সময়ের মধ্যে গ্ল্যান্ডগুলো সম্পর্কে তোমরা জেনে যেতে পারবে। তাহলে দেখো, এখন আমি যেটা করছি সেটা হচ্ছে ক্ষরণ পদ্ধতি ও ক্ষরণ নির্গমন নালীর উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে আবার আমি শ্রেণীবিন্যাস করছি। সেটা তোমরা আমার সাথে সাথে লক্ষ্য করো। সেটা হচ্ছে মাত্র দুই ধরনের, একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি আর এটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। তোমরা অবশ্যই অন্তঃক্ষরা গ্রন্থি আর বহিঃক্ষরা গ্রন্থির নাম শুনেছো বিগত সময়ে। তো শিক্ষার্থীরা, তো এই যে অন্তঃক্ষরা গ্রন্থি আর বহিঃক্ষরা গ্রন্থির কথা আমি এখন বলছি, সেটা কিসের উপর ভিত্তি করে? ক্ষরণ পদ্ধতি। হ্যাঁ শিক্ষার্থীরা দেখো, ক্ষরণ পদ্ধতি ও ক্ষরণ নির্গমন নালীর উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে গ্ল্যান্ড বা গ্রন্থি হচ্ছে দুই প্রকার। শিক্ষার্থীরা, এটা তোমরা মনে রাখবে, এটাও এমসিকিউর জন্য আসে, যে ক্ষরণ পদ্ধতির উপর ভিত্তি করে, ক্ষরণ পদ্ধতি ও ক্ষরণ নির্গমন পদ্ধতির উপর ভিত্তি করে নির্গমন নালীর উপস্থিতি, এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে গ্ল্যান্ড বা গ্রন্থি কত প্রকার, সেভাবেও আসতে পারে। তো শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে, এখানে কিন্তু নির্গমন নালীর উপস্থিতি এবং অনুপস্থিতি কথাটা বলা হয়েছে। তার মানেটা কি? নির্গমন নালী কোনো গ্রন্থির ক্ষেত্রে নির্গমন নালীর মধ্য দিয়ে নিঃস্রাবীগুলো যায়, আবার কোনো ক্ষরণের ক্ষেত্রে দেখা গেছে যে ক্ষরণ হচ্ছে কিন্তু নির্দিষ্ট কোনো নালী নেই। তাহলে আমরা সেটাও জেনে নিচ্ছি শিক্ষার্থীরা। তাহলে দেখো, উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে দুই প্রকার, একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড, দুই প্রকার। একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড, বা সেটাকে আমরা কি বলবো? বহিঃক্ষরা গ্রন্থি। তাহলে দেখো, এক্সোক্রাইন গ্ল্যান্ড বা বহিঃক্ষরা গ্রন্থি।
আরেকটা হচ্ছে আমরা দেখব এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি। আরেকটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি। শিক্ষার্থীরা, তোমাদের এই অন্তঃক্ষরা গ্রন্থি আর বহিঃক্ষরা গ্রন্থি থেকে প্রশ্ন আসে যে বহিঃক্ষরা গ্রন্থি কাকে বলে, অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে। এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই যে এক্সোক্রাইন গ্ল্যান্ড বা বহিঃক্ষরা গ্রন্থি বলতে কি বুঝো বা কি বোঝায়, এই ধরনের প্রশ্ন তোমরা বিগত বছরের কোশ্চেনগুলো যদি ফলো করো তাহলে জানতে পারবে। এই ধরনের কোশ্চেন অনুধাবন প্রশ্নে প্রায় সময় এসে থাকে যে এক্সোক্রাইন গ্ল্যান্ড অথবা বহিঃক্ষরা গ্রন্থি বলতে কি বোঝায়। আরেকটি আসে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি বলতে কি বোঝায়। শিক্ষার্থীরা, এই দুটার সংজ্ঞার সাথে সাথে আমি তোমাদেরকে এই উদাহরণগুলো দিয়ে বুঝাবো। আবার এমসিকিউ এখান থেকে আসে যে উদাহরণগুলো দিয়ে বলা হয় যে এটি কোন ধরনের গ্রন্থি। তো শিক্ষার্থীরা, তোমরা দেখো, অর্থাৎ যে সকল গ্রন্থি তাদের নিঃসৃত রাসায়নিক রস নালিকার মাধ্যমে, অর্থাৎ যে সকল গ্রন্থিগুলো তাদের নিঃসৃত যে গ্রন্থিগুলোকে কি করে তাদের নির্দিষ্ট নালিকার পথে, অর্থাৎ তাদের নিঃসৃত রাসায়নিক রসগুলো, যে সকল গ্রন্থিগুলো তাদের গ্রন্থি থেকে নিঃসৃত রাসায়নিক রসগুলো তাদের একটি নির্দিষ্ট নালিকার পথে উক্ত স্থানে অথবা তার অদূরে, অর্থাৎ তার আশেপাশে এই রসটাকে নির্গত বহন করে নিয়ে যায়, সেইগুলাই হচ্ছে গিয়ে বহিঃক্ষরা গ্রন্থি বা এক্সোক্রাইন গ্ল্যান্ড। অর্থাৎ আমি আবারও বলছি, যে সকল গ্রন্থি তাদের নিঃসৃত রাসায়নিক রস নালিকার মাধ্যমে উৎপত্তি স্থলেই বহন করে বা তার আশেপাশে অদূরেই সেটাকে বহন করে নিয়ে যায় এবং সেখানে এটা খরিত করে, সেখানে নিঃসৃত হয়, অর্থাৎ সেখানে কি করে সেগুলোতে বহিঃক্ষরা গ্রন্থি বলা হয়। যেমন সেখানে আমরা বলতে পারি সেগুলো কিন্তু রস বা জুস নামে পরিচিত। অর্থাৎ এই বহিঃক্ষরা গ্রন্থিগুলোকে আমরা কখনো রস বলি, কখনো আমরা জুস বলি। শিক্ষার্থীরা, রস বা জুস অনেক সময় পরীক্ষাতে আসে, রস বা জুস কি, তাহলেও আমরা কিন্তু উত্তরটা লিখতে পারি কিভাবে, যে কিছু কিছু বহিঃক্ষরা গ্রন্থি আছে, অর্থাৎ উৎপত্তি স্থল থেকে উৎপন্ন হয়ে অদূরে বা উৎপত্তি স্থলেই তারা নিঃসৃত হয়, সেগুলোকে বলা হয় বহিঃক্ষরা গ্রন্থি, যেমন জুস বা রস। তো শিক্ষার্থীরা, যেমন আমরা লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, তাহলে আমরা এখানে উদাহরণ হিসেবে দিতে পারি যেমন লালা গ্রন্থি। শিক্ষার্থীর লেখাটা দেখা যাচ্ছে? তারপর হচ্ছে যকৃৎ, তারপর হচ্ছে অগ্নাশয়। শিক্ষার্থীরা দেখো আমি আবারও বলছি, বহিঃক্ষরা গ্রন্থিটা কি? বহিঃক্ষরা গ্রন্থিটা হচ্ছে যে সকল গ্রন্থি তাদের নিঃসৃত রাসায়নিক রসগুলো কি করছে, নিঃসৃত রাসায়নিক রসগুলো উৎপন্ন হয়ে উৎপত্তি স্থলে বা অদূরে একটি নির্দিষ্ট নালীর পথে, এই বহিঃক্ষরা গ্রন্থিগুলো নির্দিষ্ট নালী পথে তাদের উৎপত্তি স্থলের অদূরে মানে কাছাকাছি নির্গত হয় এবং সেখানেই কাজ সম্পন্ন করে, সেটাকেই বলা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। তাহলে তোমরা উদাহরণটা মনে রাখো, লালা গ্রন্থি, যকৃৎ গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থি। শিক্ষার্থীরা, লালা গ্রন্থি, যকৃৎ গ্রন্থি আর অগ্নাশয় গ্রন্থিটা, তার মানে হচ্ছে যে প্রশ্নটা এমসিকিউর জন্য যদি আসে তাহলে এইভাবে আসতে পারে যে বহিঃক্ষরা গ্রন্থি কোনটি। হ্যাঁ, লালা গ্রন্থি, যকৃৎ গ্রন্থি, অন্য একটা কিছু দিয়ে দিল, হ্যাঁ, যে পিটুটারি গ্রন্থি। তাহলে আমরা কি বুঝবো, যে আমরা জানি লালা গ্রন্থি, যকৃৎ গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থি হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। তাহলে আমরা এমসিকিউ সঠিক উত্তরটা আমরা পেয়ে যেতে পারি। তাহলে এভাবে যদি আমরা এন্ডোক্রাইন গ্রন্থির ক্ষেত্রেও আমরা এখন বহিঃক্ষরা গ্রন্থি কিছু বৈশিষ্ট্য হলো কি, তাহলে বহিঃক্ষরা গ্রন্থি আমরা কি কি বৈশিষ্ট্য পাচ্ছি, এটার বৈশিষ্ট্যগুলো কি কি হবে। শিক্ষার্থীরা, এইটাও আসতে পারে যে বহিঃক্ষরা গ্রন্থির বৈশিষ্ট্য কি। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য সংজ্ঞা থেকেই আমরা বলতে পারছি 1 নম্বর বৈশিষ্ট্যটা কি, যে প্রথমত বৈশিষ্ট্যটা হচ্ছে যে এই গ্রন্থিগুলো উৎপত্তি স্থলে অদূরে বা গ্রন্থিগুলো যেখানে থেকে উৎপত্তি হয় সেখানেই বা তার অদূরেই এটা কী করে কার্য সম্পন্ন করে। তারপরে হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এরা নালিকা বিশিষ্ট, অর্থাৎ গ্রন্থিগুলো উৎপন্ন হয়ে নির্দিষ্ট নালিকার পথে
এরা নিঃসৃত হয়। তাহলে দেখো শিক্ষার্থীরা, তাহলে দুইটা বৈশিষ্ট্য আমরা বলে ফেললাম যে ক্ষরণ পরিবহনের জন্য গ্রন্থিটা নির্দিষ্ট নালিকা থাকে, আর এই রস যেখানে নিঃসৃত হয় সেখানে কিংবা তার কাছাকাছি কাজ করে। আর এইটা কিন্তু দেহের নির্দিষ্ট স্থানে সক্রিয়, সমগ্র দেহে কিন্তু এটা প্রভাব বিস্তার করে না। আমি আবারও তোমাদেরকে বলছি, এটা নির্দিষ্ট স্থানে সক্রিয়, অর্থাৎ সমগ্র দেহে এটা কোনো প্রভাব বিস্তার করে না। তার মানেটা ব্যাখ্যাটা বুঝে নাও। অর্থাৎ নালা, এই যে বহিঃখরা গ্রন্থির তিনটা বৈশিষ্ট্য বললাম, 3 নম্বর বৈশিষ্ট্য কি বলা হচ্ছে, যেটা নির্দিষ্ট স্থানে কাজ করে, সমগ্র দেহে এটা না। তাহলে তুমি দেখো, আমি একটা উদাহরণ দিয়ে, ছোট্ট একটা উদাহরণ দিয়ে যদি বলি, তাহলে আমাদের যে লালা গ্রন্থিগুলো, লালাধার, আমাদের যে লালাধার আছে সেখানে কিন্তু লালাগুলো জমা থাকে, এবং আমরা যখন কোনো কিছু খাবার মুখে দিই, খাবারের ধরন অনুযায়ী কিন্তু লালাগুলো নিঃসৃত হচ্ছে। যেমন টক জাতীয় খাবার দেখলে আমাদের এক ধরনের লালা নিঃসৃত হয়। আবার যদি আমরা দেখি যে আমাদের পছন্দের কোনো খাবার যদি আমাদের সামনে হাজির হয়, তাহলেও কিন্তু আমাদের এক ধরনের লালা নিঃসৃত হয়। আবার যদি অপছন্দের খাবার আসে বা খাবার দেখে আমাদের লালার ধরনটা ভিন্ন হয়। এই লালা ধারের মধ্যে লালাগুলো ছিল। এখন লালা ধারে থেকে আমাদের যে মুখের মধ্যে যে লালাটা আসে খাবারকে পিচ্ছিল করার জন্য, ভিজিয়ে দেওয়ার জন্য, হ্যাঁ, এবং সেটা খাবারের ধরনের উপর নির্ভর করে যে বিভিন্ন লালাগুলো যে আমাদের মুখের মধ্যে আসে, তো সেটা কিন্তু একটা নির্দিষ্ট নালীর ভিতর দিয়ে আসে। এবং তাহলে লালা গ্ল্যান্ড থেকে নালী পর্যন্ত দূরত্বটা খুবই কম, মানে সেটা এটাই বোঝাচ্ছে যে সেটা কিন্তু সমগ্র দেহে কিন্তু বিস্তার করছে না। তাহলে দেখো লালার কাজটা, লালার গ্রন্থি থেকে, গ্রন্থিগুলো লালাধার থেকে মুখ পর্যন্তই শুধু এটা প্রভাবিত হচ্ছে, সেটা কিন্তু সমগ্র দেহের মধ্যেই প্রভাবিত হচ্ছে না। শিক্ষার্থীরা তেমনইভাবে তাহলে আমরা বুঝে নিলাম যে বহিঃখরা গ্রন্থিগুলো আছে লালা গ্রন্থি, যকৃৎ গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থি, আর এটার বৈশিষ্ট্য 3টা আমি তোমাদেরকে বললাম। তো শিক্ষার্থীরা, এরপরে যদি আমি আসি এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা গ্রন্থি, যে সকল গ্রন্থি নালীবিহীন, অর্থাৎ এই বহিঃখরা গ্রন্থির অপোজিটটাই হচ্ছে অন্তঃখরা গ্রন্থি। আমরা এটা আরও সহজে মনে রাখতে পারি, যে সকল গ্রন্থিগুলো নালিকাবিহীন, তাহলে আমরা কি বলবো, যে নালিকাবিহীন যে সকল গ্রন্থি কি করে, যে সকল গ্রন্থি নালিকাবিহীন, ক্ষরণগুলো সরাসরি, যেহেতু এই লসিকা ও রক্তের মাধ্যমে এরা প্রভাবিত হবে, যেহেতু তাদের নির্দিষ্ট কোনো নালী নাই। আমি আবারও বলছি, অন্তঃখরা গ্রন্থির নির্দিষ্ট কোনো নালী নাই, তাই উৎপত্তি যেখানে হচ্ছে সেখান থেকে তার নির্দিষ্ট নালিকার পথে না যেয়ে রক্ত বা লসিকার মাধ্যমে দূরবর্তী স্থানে, তাহলে রক্ত তো আমাদের দেহে A to Z প্রবাহিত হচ্ছে, তাহলে এইগুলা, এই অন্তঃখরা গ্রন্থিগুলো যেহেতু রক্ত এবং লসিকার মাধ্যমে আমাদের দেহের মধ্যে বিস্তার লাভ করছে, তাই সেগুলো আমাদের দেহের মানে উৎপত্তি স্থল থেকে বহু দূর পর্যন্ত সেটা বিস্তার লাভ করে তার কার্যপদ্ধতি সম্পন্ন করছে, সেটাই হচ্ছে অন্তঃখরা গ্রন্থি বা অনাল গ্রন্থি। তো পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড, পিটুইটারি, অ্যাড্রেনাল গ্রন্থিগুলো এটার উদাহরণ। যেমন পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, তারপর হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি, অ্যাড্রেনাল, লিখে রাখো, অ্যাড্রেনাল গ্রন্থি। শিক্ষার্থীরা লেখাটা দেখা যাচ্ছে কি? অ্যাড্রেনাল গ্রন্থি, তারপরে হচ্ছে থাইরয়েড গ্রন্থি, তারপরে হচ্ছে থাইরয়েড গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি। তো আমরা কি জানলাম, যে এই গ্রন্থিগুলো যেখানে উৎপত্তি হয় সেখানেই সীমাবদ্ধ নয় বা তার আশেপাশে সীমাবদ্ধ নয়, যেহেতু তাদের নির্দিষ্ট কোনো নল নেই, তাই নলের মাধ্যম ছাড়াই তারা কি করছে, রক্ত আর হচ্ছে লসিকার মাধ্যমে দেহের সর্বত্র মানে দূরবর্তী স্থানে তারা বিস্তার লাভ করছে। আর সেটার উদাহরণ হচ্ছে পিটুইটারি গ্রন্থি, অ্যাড্রেনাল গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি। শিক্ষার্থীরা এখন যদি MCQ আসে যে পিটুইটারি, অ্যাড্রেনাল গ্রন্থি বা অন্তঃখরা গ্রন্থিগুলো হচ্ছে, এখন যদি দিয়ে দেয় যে পিটুইটারি গ্রন্থি, অ্যাড্রেনাল গ্রন্থি, যকৃৎ গ্রন্থি, তাহলে কি আমরা কি করব, আমরা অবশ্যই লিখব যে পিটুইটারি গ্রন্থি, অ্যাড্রেনাল গ্রন্থি, অথবা পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অথবা পিটুইটারি, অ্যাড্রেনাল, থাইরয়েড গ্রন্থি। তাহলে কি আমরা MCQ উত্তরটা দিতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে আমরা আবার যদি আসি অন্তঃখরা গ্রন্থিতে, তাহলে যে কোনো সংজ্ঞা আসলে অবশ্যই তোমরা সংজ্ঞাটার সাথে সাথে একটা উদাহরণ দিবে, চাইলেও দিবে, না চাইলেও দিবে, তাহলে ফুল মার্কসটা 2-এ 2 পেয়ে যাবে। তো শিক্ষার্থীরা
তাহলে আমরা এখন যদি আমি বলি যে বৈশিষ্ট্যগুলো কি কি হবে, তাহলে আমরা পাশাপাশি একটু জেনে নিই। এটা আরেকভাবে আসতে পারে যে অন্তঃক্ষরা গ্রন্থি কি, বা উদ্দীপক তৈরি করে বলা হতে পারে যে উক্ত গ্রন্থিটির, অর্থাৎ উদ্দীপকটা অন্তঃক্ষরা গ্রন্থিকেই মিন করেই উদ্দীপকটা তৈরি করা হয়েছে। এবং যদি বলা হয় যে উদ্দীপকের গ্রন্থিটি শনাক্তকারী বৈশিষ্ট্য লিখো, তাহলে আমি যদি আমরা যদি ধরতে পারি উদ্দীপকের গ্রন্থিটি হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, হ্যাঁ, তাহলে আমরা কি বলবো এন্ডোক্রাইন গ্রন্থি, তাহলে আমরা এই বৈশিষ্ট্যগুলো আমরা সহজে দিতে পারবো। 1 নম্বর বৈশিষ্ট্য কি, সংজ্ঞা থেকে বৈশিষ্ট্যটা দেওয়া যায়। 1 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে যে এটি নালিকাবিহীন গ্রন্থি এবং উৎপত্তি স্থল থেকে বহুদূর, মানে উৎপত্তি স্থলেই উৎপন্ন স্থল বা উৎপত্তি স্থলে সীমাবদ্ধ না থেকে বা কাছাকাছি সীমাবদ্ধ না থেকে এরা দূরবর্তী স্থানে এটা কি হয়, বাহিত হয়। এবং তাদের উৎপত্তি স্থল থেকে বাহিত হওয়ার মাধ্যমটা হচ্ছে রক্ত এবং লসিকার মাধ্যমে। তো শিক্ষার্থীরা এখানে আমরা 3টা বৈশিষ্ট্য কিন্তু অটোমেটিক দিয়েই ফেললাম। তারপরে হচ্ছে আমরা বলতে পারি যে হরমোন, এটা কিন্তু এক ধরনের অন্তঃক্ষরা গ্রন্থিগুলো কিন্তু আমরা হরমোনও বলতে পারি। এই যে অন্তঃক্ষরা গ্রন্থি, এটা কিন্তু আমরা হরমোনও বলে থাকি। তাহলে দেখো এটা আরেকটা মনে রাখবে যে এরা কিন্তু হরমোন, এক ধরনের হরমোন। অন্তঃক্ষরা গ্রন্থিগুলো হচ্ছে এক ধরনের হরমোন। তো শিক্ষার্থীরা সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যেহেতু এটা হরমোন, তাহলে হরমোন যেন সহজে রক্তে মিশতে পারে সেজন্য কিন্তু এই রক্তবাহিকার প্রাচীরগুলো, যেহেতু এগুলা রক্তের মাধ্যমে, অন্তঃক্ষরা গ্রন্থিগুলো যেহেতু রক্ত এবং লসিকার মাধ্যমে দেহের সর্বত্র এটা বিস্তার লাভ করছে, সেজন্য এই গ্রন্থিগুলো একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যেন তারা সহজে রক্তের মধ্যে মিশ্রিত হতে পারে, সেই জন্য তাদের প্রাচীরগুলো কিন্তু অনেক পাতলা হয়। তাদের প্রাচীরগুলো খুবই মানে পুরো কোলাজেন তন্তু না হয়ে সূক্ষ্ম জালক তন্তুতে রূপান্তরিত হয়। সূক্ষ্ম জালক হলে সহজে রক্তের সাথে এরা মিশতে পারবে এবং সহজে দূরবর্তী স্থানে এটা বিস্তার লাভ করতে পারবে, সেজন্য সেভাবে এটা বৈশিষ্ট্যটা বিদ্যমান থাকে। এছাড়াও কিন্তু কোনো কোনো গ্রন্থির ক্ষরণকাল খুবই সামান্য, যেমন থাইমাস গ্রন্থিটা, যে থাইমাস গ্রন্থি আছে, আরেকটি লেখা রাখো থাইমাস গ্রন্থি, এটার খুবই সীমিত, খুবই মানে এটা হচ্ছে ক্ষরণকাল সাময়িক, মানে এটা ক্ষরণকালটা খুবই সাময়িক। আবার প্রশ্ন আসতে পারে যে ক্ষরণকাল সাময়িক অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ কোনটি, তখন আমরা বলবো থাইমাস গ্রন্থি। থাইমাস গ্রন্থির একটা বৈশিষ্ট্য হচ্ছে ক্ষরণকালটা সাময়িক। তো শিক্ষার্থীরা তো মোটামুটি আমরা জেনে গেলাম। তো এখন আমরা আরও কিছু জানতে পারি, সেটা হচ্ছে যদি বলি বহিঃক্ষরা গ্রন্থি এবং অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে তুলনা কর, তাহলে কি তোমরা পারবে না? অবশ্যই পারবে, এটা একটা প্রশ্ন হতে পারে। তো আজকে টপিকের মধ্যে থেকে তোমরা অনেকগুলো প্রশ্ন পাবে, অনুধাবন প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, আর আসছে এমসিকিউ। শিক্ষার্থীরা এছাড়াও কিন্তু আবার প্রশ্ন 3-এর জন্যও আসতে পারে। 3-এর জন্য আসলে তো তখনও আমরা এটা উত্তরটা দিতে পারবো, সবগুলো মিলেই আমরা 3-এর প্রশ্ন উত্তর হয়ে যাবে। এখন আমি যদি বলি যে বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে তুলনা করো, তাহলে কি তোমরা পারবে না? অবশ্যই। কিভাবে পারবে? যে বহিঃক্ষরা গ্রন্থির ক্ষেত্রে আমরা কী কী পার্থক্য হচ্ছে, ক্ষরণ পরিবহনের নালী। তাহলে আমি যদি এখন আমি পয়েন্টসগুলো তোমরা মনে রাখবে এবং এখনই তুলে ফেলো। পয়েন্টসগুলো মনে থাকলে ভিতরে বৈশিষ্ট্যগুলো দিয়ে পার্থক্যটা খুব সহজে লেখা যায়। তাহলে 1 নম্বর পার্থক্য করার জন্য আমি কয়েকটা বৈশিষ্ট্য বলবো এবং সেই বৈশিষ্ট্য থেকে তোমরা পার্থক্যটা করবে। 1 নম্বর পার্থক্যটা আমরা দিতে পারি ক্ষরণ পরিবহনের নালী। তোমরা লিখে রাখো, ক্ষরণ পরিবহনের নালী, হ্যাঁ শিক্ষার্থীরা, এই পার্থক্যটা দিয়ে তুমি কি কি করতে পারবে? পাশাপাশি পার্থক্য লিখবে। এটা আলোচ্য বিষয়, এই অংশটা হচ্ছে আলোচ্য বিষয়। তারপরে তোমরা 2টা দাগ দিবে, একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি, আর এটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। এইভাবে তোমরা লিখবে। এখন দেখো, তো আমি যদি 1 নম্বর বলি যে ক্ষরণ পরিবহনের নালী হিসাবে, তাহলে তোমরা কি বলবে? এই পার্থক্যটা কি বলবে? বলবে যে এটা হচ্ছে নালী পথ আছে বহিটার ক্ষেত্রে, অর্থাৎ বহিঃক্ষরার ক্ষেত্রে বহিঃক্ষরা, আর একটা বলছে কি অন্তঃক্ষরা। এখন দেখো বহিঃক্ষরার ক্ষেত্রে কি নির্দিষ্ট নালী আছে, আর অন্তঃক্ষরার ক্ষেত্রে নির্দিষ্ট নালী নেই। এখন আমরা দ্বিতীয়টা বলতে পারি খরিত পদার্থ। তাহলে আরেকটা বৈশিষ্ট্য আমরা লিখতে পারি, সেটা হচ্ছে খরিত পদার্থ। শিক্ষার্থীরা, তো খরিত পদার্থ বহিঃক্ষরা গ্রন্থি কি কি ক্ষরণ করে? বহিঃক্ষরা হচ্ছে দুধ, ঘাম, এনজাইম,
এরা হচ্ছে গিয়ে আমরা এটা লিখতে পারি দুধ, হ্যাঁ, ঘাম, তারপর হচ্ছে এনজাইম, এগুলো হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি নিঃসৃত এনজাইম। ঠিক আছে শিক্ষার্থীরা? আর অন্তঃক্ষরা গ্রন্থি কি কি নিঃসরণ করে? অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে এক ধরনের সাধারণ নাম হচ্ছে হরমোন, বিভিন্ন ধরনের হরমোন। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি সাধারণ নাম যেহেতু হরমোন, তাহলে তো বুঝতেই পেরেছো যে হরমোনগুলো নিঃসরণ করে। ক্ষরিত পদার্থ হচ্ছে হরমোন। তাহলে শিক্ষার্থীরা ক্ষরিত বস্তুর নাম হচ্ছে হরমোন। আর ক্ষরণ প্রকৃতি, তাহলে আমরা আরেকটা পয়েন্টস লিখতে পারি, ক্ষরণের প্রকৃতি। ক্ষরণ প্রকৃতি অর্থাৎ ধরন, ক্ষরণের ধরনটা আমরা আরেকটা পয়েন্টস হিসেবে লিখতে পারি। ক্ষরণ প্রকৃতি হিসাবে এটা হচ্ছে যে ক্ষরিত বস্তু নির্দিষ্ট নালীপথে পরিবাহিত হয়। আর এটা হচ্ছে আমি তো বললামই প্রথমেই বৈশিষ্ট্যের মধ্যে যে ক্ষরিত বস্তুটা নির্দিষ্ট নালিকা পথে পরিবাহিত হয়। আর অন্তঃক্ষরার ক্ষেত্রে ক্ষরিত বস্তুটা কিস মাধ্যমে? রক্ত এবং লসিকার মাধ্যমে পরিবাহিত হয়। রক্ত এবং লসিকার মাধ্যমে পরিবাহিত হয়। তাহলে আমরা আরেকটি পয়েন্টস দিতে পারি, ক্ষরিত বস্তুর স্থল, ক্ষরিত বস্তুর ক্রিয়াস্থল। ক্ষরিত বস্তুর ক্রিয়াস্থল, এটাও আমরা আরেকটি পয়েন্ট লিখতে পারি, ক্ষরিত বস্তুর ক্রিয়াস্থল। তাহলে আরেকটা পয়েন্ট তোমরা লিখে ফেলো, ক্ষরিত বস্তুর ক্রিয়াস্থল, অর্থাৎ ক্ষরিত বস্তু অন্তঃক্ষরার ক্ষেত্রে যেখানে হচ্ছে তার আমি এটা সংজ্ঞার মধ্যেই ছিল যে ক্ষরিত বস্তুটা যেখান থেকে উৎপন্ন হচ্ছে, অর্থাৎ গ্ল্যান্ডগুলো যেখানে উৎপন্ন হচ্ছে যে স্থলে, তা সেই স্থলে অথবা তার অদূরে অর্থাৎ আশেপাশেই সেটা ক্ষরিত হচ্ছে, মানে ক্রিয়াশীল অর্থাৎ কাজ করছে। আর অন্তঃক্ষরার ক্ষেত্রে সেটা ক্ষরিত স্থল থেকে অদূরে না দূরে গিয়ে অর্থাৎ রক্ত লসিকার মাধ্যমে যেহেতু সেটা প্রভাবিত হচ্ছে, তার মানে আমরা বলতে পারি যে অন্তঃক্ষরার ক্ষেত্রে ক্ষরিত বস্তুর ক্রিয়াস্থলটা হচ্ছে কি? অন্তঃক্ষরার ক্ষেত্রে ক্ষরিত বস্তুর ক্রিয়াস্থলটা হচ্ছে বিভিন্ন নির্দিষ্ট অঙ্গে বা কোষে ক্রিয়াশীল হয়। তার মানে এটা আমাদের নির্দিষ্ট অঙ্গে বা কোষের মধ্যে গিয়ে এটা ক্রিয়াশীল হয়, এইটা ক্ষরিত বস্তুর ক্রিয়াস্থল। শিক্ষার্থীরা এবার আরেকটি পয়েন্টস আমরা লিখে ফেলি, আরেকটি পয়েন্টস লিখে ফেলো তোমরা আমার সাথে সাথে, সেটা হচ্ছে কাজ। তাহলে দেখো আমরা আরেকটা পয়েন্টস লিখতে পারি, কে কি কাজ করছে। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি আর বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে বহিঃক্ষরা গ্রন্থিটা কি কাজ করে? অর্থাৎ আমরা দেখেছি যে এটা যেহেতু বহিঃক্ষরা গ্রন্থি নিঃসৃত হচ্ছে এনজাইম, মিউকাস ইত্যাদি কার্যকারিতা ক্ষণস্থায়ী এবং তাৎক্ষণিক, অর্থাৎ এই যে এনজাইম এইগুলার কাজগুলো হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থিগুলো হচ্ছে কি আমি আবারও বলছি, বহিঃক্ষরা গ্রন্থি হচ্ছে এনজাইম এবং মিউকাস। তো এইটা যেহেতু বহিঃক্ষরা গ্রন্থি যেহেতু বিভিন্ন ধরনের মিউকাস এনজাইম, তাই এদের কাজগুলা হচ্ছে খুবই ক্ষণস্থায়ী এবং এদের কার্যকারিতা ক্ষণস্থায়ী এবং তাৎক্ষণিক এরা কাজ করে থাকে। আর অন্তঃক্ষরা গ্রন্থি যেটা, সেটা তো আমরা জানি যে সেই অন্তঃক্ষরা গ্রন্থিগুলো হচ্ছে সেটা দীর্ঘস্থায়ী এবং সুদূর প্রসারী স্থায়ী শারীরবৃত্তীয় কার্যাবলীগুলোকে সে নিয়ন্ত্রণ করে। যেহেতু অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে হরমোন, তাই তার কাজগুলো স্থায়ী হয়। তো শিক্ষার্থীরা এরপরে আরেকটি আমরা পয়েন্টস লিখতে পারি বহিঃক্ষরা অন্তঃক্ষরার পার্থক্য হিসাবে। আরেকটি পার্থক্য আমরা লিখতে পারি, সেটা হচ্ছে উদাহরণ হিসাবে। উদাহরণ আমরা আরেকটি পার্থক্য হিসাবে বসাই দিতে পারি। উদাহরণ তোমরা উদাহরণটা জেনে গেছো, তারপরেও আমি আবারও বলছি, বহিঃক্ষরা গ্রন্থি উদাহরণটা কি? লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়। লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়। আর লিখলাম না, লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয় হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ। আর আমরা যদি বলি অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণটা কি, অবশ্যই পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থি, তারপরে হচ্ছে অথবা আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক গ্রন্থি, এগুলো হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। তো শিক্ষার্থীরা আজকে যেটুকু আমি তোমাদেরকে বুঝিয়েছি পড়িয়েছি, এইটুকু তোমরা যদি আজকেই ভালো করে পড়ে ফেলো, আশা করবো তোমরা অনেকগুলো এমসিকিউ ভালো আনসার করতে পারবে, জ্ঞানমূলক অনুধাবন প্রশ্নগুলো খুব সুন্দর করে দিতে পারবে এবং ভালো একটি এই অংশটা থেকে অনেক প্রশ্ন আসে। তো আজকের টপিক থেকে তুমি অনেকগুলোই জ্ঞানমূলক অনুধাবন প্রশ্ন পেয়ে যাচ্ছ, তো ভালো করে পড়ে রাখবে। তো শিক্ষার্থীরা আজকে তাহলে এ পর্যন্তই। আগামী ক্লাসে আমি এই অধ্যায় থেকেই আরও কিছু এনজাইম, তারপরে হরমোন, আরও কিছু আছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবে, আর এই পর্যন্ত যা পড়িয়েছি তা চর্চা করবে, কারণ
পড়লেই হবে না, সেটা প্রতিদিনই আগের পড়াগুলোকে একবার করে হলেও সেটাকে তোমরা রিভাইজ করবে, দেখার চেষ্টা করবে, বারবার মানে ভুলে যে গেলে কিনা সেটাও নিজের কাছে একবার যাচাই করবে। আর নতুন পড়াগুলো অবশ্যই নতুন ভালোভাবে শিখে নেবে, তাহলে পড়াগুলো কখনই জমিয়ে রাখবে না, তাহলে একটি ভালো রেজাল্ট অবশ্যই পাবে। তো শিক্ষার্থীরা আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।